একটা ভালো ভৌতিক গল্প কিন্তু শুধু আমাদের ভয়ই দেখায় না, তাই না? এটা আমাদের মনের ভেতরে এমন একটা অস্বস্তি ঢুকিয়ে দেয় যা সহজে যায় না। কিন্তু কিভাবে? মানে কয়েকটা শব্দ আর বাক্য কিভাবে আমাদের মনে এতটা ভয় তৈরি করতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই ব্যবচ্ছেদ করে দেখব। চলুন একটা ছোট ভৌতিক গল্পের গভীরে গিয়ে দেখি এর ভেতরের কৌশলগুলো, যা এটিকে এতটা প্রভাবশালী করে তুলেছে। গল্পের শুরুতেই জাস্ট এই একটা লাইন, আর সাথে সাথেই কিন্তু আমাদের মনে কৌতূহল আর ভয়ের একটা বীজ পোঁতা হয়ে গেল। বাড়ির মালিকের এই অদ্ভুত সতর্কবাণী, এটাই হলো সেই হুক যা আমাদের গল্পের সাথে একেবারে বেঁধে ফেলে। কি এমন আছে ওই দরজার ওপারে? কেন ওটা খোলা বারণ? তো আমাদের বিশ্লেষণটা শুরু হচ্ছে গল্পের একেবারে প্রথম পর্যায় দিয়ে, যাকে বলে এক্সপোজিশন। এখানে কিন্তু গল্পের পটভূমি, প্রধান চরিত্র আর আসল দ্বন্দ্বটা তৈরি হয়। আর আমাদের এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে ওই নিষিদ্ধ দরজাটা। যে কোনো ভালো ভৌতিক গল্পের একটা দারুণ কৌশল হলো পরিবেশটাকে নিজেই একটা চরিত্র বানিয়ে তোলা। এখানেও ঠিক তাই হয়েছে। ভাবুন তো, আগাছায় ভরা, ভাঙা জানালা, একটা স্যাঁতস্যাঁতে গন্ধওয়ালা বাড়ি। এই পরিবেশটাই কিন্তু শুরু থেকে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে দিচ্ছে। ঋত্বিক যখন এই বাড়িতে ঢুকছে, সে আসলে শুধু একটা খালি বাড়িতে নয়, বরং ভয়ের একটা মঞ্চে পা রাখছে। আর এই যে নিষিদ্ধ দরজা, এটা হলো চেখোভের বন্দুকের একটা পারফেক্ট উদাহরণ। গল্পকার যখন আমাদের বলছেন যে একটা দরজা কখনই খোলা উচিত না, তখন তিনি আসলে একরকম গ্যারেন্টি দিয়ে দিচ্ছেন যে গল্পের শেষে গিয়ে এই দরজাটাই মূল ঘটনা হয়ে দাঁড়াবে। এর উল্লেখ করা মানেই এটা নিশ্চিত যে আমাদের সব কৌতূহল শেষ পর্যন্ত আমাদের ওই দরজার দিকেই টেনে নিয়ে যাবে। এখানে আমরা প্রধান চরিত্রের একটা খুব সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হলো সংশয়। ঋত্বিক এই সতর্কবাণীটাকে পাত্তাই দেয় না, আর এই ব্যাপারটা চরিত্রটাকে আমাদের কাছে অনেক বেশি বাস্তব মনে করায়, তাই না? আমরাও হয়তো ওর জায়গায় থাকলে এমনটাই করতাম। আর ঠিক এই জন্যেই যখন সে ধীরে ধীরে ফাঁদে পা দেয়, ঘটনাটা আরও বেশি মর্মান্তিক হয়ে ওঠে। বেশ, এবার আমরা এগোচ্ছি গল্পের দ্বিতীয় পর্যায়ে, যেটাকে বলে রাইজিং অ্যাকশন। এই পর্যায়েই গল্পকার খুব ধীরে ধীরে কিন্তু মেথডিক্যালভাবে গল্পের উত্তেজনা আর মানসিক চাপ দুটোই বাড়াতে শুরু করেন। আর প্রত্যেকটা ঘটনা আমাদের সেই নিষিদ্ধ দরজার দিকে আরও এক পা করে এগিয়ে নিয়ে যায়। একটা জিনিস খেয়াল করুন, গল্পটা কিভাবে পুনরাবৃত্তি বা রেপিটিশন ব্যবহার করছে। ঠিক রাত 2:17 একটা অদ্ভুত নির্দিষ্ট সময়, মানে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা নিয়মের মতো করে ঘটছে। এই পুনরাবৃত্তিটা একটা অনিবার্যতার অনুভূতি তৈরি করে, যেন ঋত্বিক এক অদৃশ্য চক্রে পুরোপুরি আটকে গেছে। ঋত্বিক যখন ওপরের তলায় যাচ্ছে, গল্পকার আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভয়টাকে অনুভব করাচ্ছেন। ভাবুন তো, চারদিকে ধুলো, মাকড়সার জাল, কেমন একটা ভারী দমবন্ধ করা বাতাস, আর এই সব কিছুর সাথে দরজার নিচ থেকে আসা ওই আবছা আলোটা, এটা একই সাথে লোভনীয় আবার ভয়ঙ্করও। আলোটা যেন ওকে ইশারা করে ডাকছে। একেবারে ক্লাইম্যাক্সের ঠিক আগে এটাই শেষ সতর্কবাণী, একটা অশরীরী কণ্ঠ যা ঋত্বিককে থামানোর শেষ চেষ্টাটা করছে। এই মুহূর্তে গল্পের টেনশন একেবারে চরমে। কি মনে হয়, ও কি কথাটা শুনবে, নাকি কৌতূহলের কাছে হেরেই যাবে? আর এখন আমরা গল্পের সেই মুহূর্তে পৌঁছে গেছি যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। ক্লাইম্যাক্স। এখানেই কেন্দ্রীয় রহস্যটার মুখোমুখি হতে হবে, আর গল্পের গতিপথটা চিরকালের মতো বদলে যাবে। দরজাটা খোলার ঠিক আগের মুহূর্তে চলুন আমরাও একটু ভাবি, ওই আলোর উৎসটা কি হতে পারে? দরজার ওপারে ঠিক কি অপেক্ষা করছে ঋত্বিকের জন্য? এখানে গল্পকার খুব আস্তে আস্তে রহস্যটা আমাদের সামনে আনছেন। প্রথমে একটা সাধারণ ঘর, তারপর একটা পুরনো আয়না, আর তারপর সেই ভয়ঙ্কর আবিষ্কারটা। আয়নার ভেতরের প্রতিবিম্বটা ঠিকঠাক নয়। ভয়ের আসল কারণটা কিন্তু এখানেই। দেখুন, ভয়টা কোনো বড় দৈত্য বা ভূতের মধ্যে নেই, ভয়টা আছে সূক্ষ্ম পার্থক্যের মধ্যে। প্রতিবিম্বটার শান্ত ভাব, ঠোঁটের কোণে হালকা হাসি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওর সম্পূর্ণ কালো চোখ দুটো। এটা আমাদের চেনা একটা চেহারার এমন একটা অস্বাভাবিক সংস্করণ যা আমাদের সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে দেয়। ব্যাস, এই দুটো শব্দ, এটাই হলো ফাঁদের শেষ অংশ। এটা একটা বিনিময়, একটা জায়গা বদল।
ঋত্বিকের কৌতূহলই ওকে এই ফাঁদে নিয়ে এসেছে। ও এখন আয়নার ওপারে, আর ভেতরের সত্তাটা বাইরে আসার জন্য তৈরি। আর এর সাথেই ঋত্বিকের ভাগ্যটা একেবারে সিল হয়ে গেল। দরজা বন্ধ, ঘর অন্ধকার, পালানোর আর কোনো পথ খোলা নেই। ও এখন এই চক্রের একটা নতুন অংশ মাত্র। ক্লাইম্যাক্সের পর গল্পটা আমাদের নিয়ে যায় এর আসল এবং সবচেয়ে ঠান্ডা, হিমশীতল সত্যের দিকে। এখানে আমরা বুঝতে পারি যে ভয়টা শুধু ঋত্বিকের সাথে যা ঘটেছে তার মধ্যে শেষ হয়ে যায়নি। শুধু এই একটা বাক্য, আর তাতেই পুরো গল্পের পটভূমিটাই যেন বদলে গেল। তার মানে বাড়ির মালিক সব জানে। সে কোনো সমাধান করার চেষ্টাও করে না, কারণ সে জানে এটা একটা চক্র যা চলতেই থাকবে। তার দীর্ঘশ্বাসটা বুঝিয়ে দেয় ঋত্বিক প্রথম নয়, আর সম্ভবত শেষও নয়। শেষে শুধু একটা সংখ্যা। এই জিনিসটাই বুঝিয়ে দেয় যে ঘটনাটা কতটা আবেগহীন আর পুনরাবৃত্তিমূলক। ঋত্বিকের পরিণতিটা কোনো ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা শুধু গণনায় আরও এক যোগ হওয়া। এই ধরনের গল্পকে বলা হয় সাইক্লিক্যাল হরর। এর আসল ভয়টা কোনো একটা ঘটনায় নয়, বরং এটা উপলব্ধি করার মধ্যে যে এই যন্ত্রণাটা কখনো শেষ হবে না। এটা একটা অন্তহীন দুঃস্বপ্ন যা চলতেই থাকে, চলতেই থাকে। আর ঠিক যেমনটা আশঙ্কা করা হয়েছিল, চক্রটা আবার নতুন করে শুরু হয়। একজন নতুন শিকার যে কিছুই জানে না, সেই একই বাড়ি, একই সময়, একই শব্দ। ভয়ের মঞ্চ আবার তৈরি। আর এখানেই গল্পটা তার শেষ এবং সবচেয়ে মারাত্মক আঘাতটা করে। যে কড়ানাড়ার শব্দ ঋত্বিককে আকর্ষণ করেছিল, তার সাথে এখন যোগ হয়েছে ওর নিজেরই মরিয়া আর্তনাদ। ঋত্বিক এখন নিজেই সেই ফাঁদের অংশ, যে পরবর্তী শিকারকে প্রলুব্ধ করছে। তাহলে প্রশ্নটা হলো, এই চক্র কি আদৌ কখনো ভাঙবে, নাকি এই দরজাটা চিরকাল এভাবেই খোলা আর বন্ধ হতে থাকবে?